যেই শাহবাগী ফেসিবাদের উত্থান সেই শাহবাগী ফেসিবাদের পতন ঘোষণা হলো। গত কয়েকদিন ধরে চলা ছাত্র জনতার আন্দোলনের পর শনিবার রাত 11টায় অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ঘোষণা করে। সন্ত্রাস বিরোধী আইনে দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী সরকারি কার্য দিবসে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। রাতে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রয়োজনীয় সংশোধনী উপদেষ্টা পরিষদে অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের উপদেষ্টা পরিষদের বিবৃতি পাঠ করে শোনান। আজ শনিবার 10 মে 2025 তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ধন্যবাদ। বিবৃতিতে বলা হয়, উপদেষ্টা পরিষদের সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগ এর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জুলাই গণহত্যায় অভিযুক্ত রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও দলটির নিবন্ধন বাতিল সহ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোড ম্যাপের দাবিতে বৃহস্পতিবার রাত থেকে ফুঁসে ওঠে ছাত্র জনতা। তাদের আন্দোলন আজ টানা 4র্থ দিনে গড়ায়। এ সময় 18 ঘন্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান ও গণজমায়েত কর্মসূচি পালন করেছে। একই দাবিতে শুক্রবার বিকাল থেকে তারা শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করছে। এই কর্মসূচিতে দ্বিতীয় অভ্যুত্থান আখ্যা দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন না আসা পর্যন্ত তারা শাহবাগে অবস্থানে ঘোষণা দিয়েছে। এক্ষেত্রে তারা সুনির্দিষ্ট 3টি দাবির কথা উল্লেখ করেছে। তা হলো, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা এবং অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদের হাত ধরে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রথমে কর্মসূচি শুরু করলেও এর সঙ্গে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, ইসলামিক ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অংশ নিয়েছেন। এসব দলের কেউ কেউ যুগপৎ অবস্থান থেকে আওয়ামী লীগের বিচারের দাবিতে পৃথক কর্মসূচিও পালন করছে। গত ফেব্রুয়ারিতে জাতিসংঘের মানবাধিকার কমিশন তাদের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে জুলাই গণহত্যায় আওয়ামী লীগের নৃশংসতা তুলে ধরে। Among our key findings, there are reasonable grounds to believe that officials of the former government, its security and intelligence apparatus, together with violent elements associated with the former ruling party, committed serious and systematic human rights violations. There are reasonable grounds to believe that certain crimes against humanity have been committed, directed against protesters and their supporters. আজকে আমাদের এই প্রতিবেদনের শিরোনাম
বিক্ষোভ দমাতে হাসিনার পরিকল্পনা ও নির্দেশেই জুলাই গণহত্যা। আর এই প্রতিবেদনটি লিখেছেন বশির আহমেদ। পতিত শেখ হাসিনাই জুলাই হত্যাকাণ্ডের মূল হত্যা। তার সরাসরি পরিকল্পনা এবং নির্দেশেই ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শেখ হাসিনা জুলাই বিক্ষোভের নেতাদের হত্যা করে তাদের লাশ গুম করার নির্দেশ দিয়েছিলেন। বাংলাদেশের ইতিহাসে এই নারকীয় হত্যাকাণ্ডের অন্তত 1400 মানুষ নিহত হয়। নিহতদের মধ্যে শতকরা 13% শিশু। জুলাই বিপ্লবে সংঘটিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে জাতিসংঘ গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের চূড়ান্ত প্রতিবেদনে এসব ভয়াবহ তথ্য উঠে এসেছে। আজ বুধবার বাংলাদেশের সময় দুপুর 2:30টায় জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের সঙ্গে শেখ হাসিনার সরাসরি জড়িত থাকার প্রমাণ তুলে ধরে বলা হয়, একজন পদস্থ কর্মকর্তা সাক্ষ্য দিয়ে বলেছেন 19 জুলাই নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠকে নির্দেশ দিয়ে বলেন, বিক্ষোভের মূল হোতা এবং যারা সমস্যা তৈরি করছে তাদের হত্যা করে লাশ গুম করে ফেলো। 4 আগস্ট সকাল এবং সন্ধ্যায় নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্তা ব্যক্তিদের নিয়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের 2টি বৈঠক করেন শেখ হাসিনা। সেখানে যে কোনো মূল্যে বল প্রয়োগের মাধ্যমে 5 আগস্টের মার্চ টু ঢাকা কর্মসূচি পণ্ড করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিবেদনে জুলাই বিক্ষোভের সময় সংঘটিত হত্যাকাণ্ড এবং চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে মানবতা বিরোধী অপরাধ বলে আখ্যা দেওয়া হয়েছে। জুলাই বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযান পরিচালনায় রাজনৈতিক নেতৃত্বের ভূমিকার কথা তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, একজন শীর্ষ কর্মকর্তা তার দেয়া সাক্ষ্যে বলেন, বিক্ষোভ দমনে যাবতীয় নির্দেশ আসত রাজনৈতিক নেতাদের কাছ থেকে। 18 জুলাই অনুষ্ঠিত কোর কমিটির এক বৈঠকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিক্ষোভ দমনে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বিক্ষোভকারীদের দমন এবং গণগ্রেপ্তারের জন্য পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী এবং ডিজিএফআই সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। শান্তিপূর্ণ বিক্ষোভ দমন এবং নির্বিচারে আটকের উদ্দেশ্যে মন্ত্রণালয়ের নির্দেশে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছিল বলে জাতিসংঘের এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, 20 এবং 21 জুলাই ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে পুলিশ ও র্যাব গুলি চালিয়ে নির্বিচারে মানুষ হত্যা করে। একজন পুলিশ কর্মকর্তা সেখানকার একটি ভিডিও ফুটেজ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখিয়ে বলেছেন, পুলিশ যাকে গুলি করে সে মারা যায়, কিন্তু বাকিরা যায় না। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়, জুলাই বিক্ষোভ দমনের পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে যাবতীয় পদক্ষেপ নেওয়া হয় প্রধানমন্ত্রীর দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে। আর এ কাজে সরাসরি সহায়তা দিয়েছে ডিজিএফআই, এনএসআই, ডিবি, এসবি, এমটিএমসি এবং সিটিটিসির শীর্ষ কর্মকর্তারা। জুলাই হত্যাকাণ্ড সংগঠনে পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যদের পাশাপাশি সেনা সদস্যদের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে জাতিসংঘ। সেনা সদস্যদের পক্ষ থেকে 3টি স্থানে গুলি চালানোর ঘটনা ঘটেছে এবং তাতে অন্তত 1জন নিহতের ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগের অস্ত্রধারী সমর্থকরা অংশ নেয় বলে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে জুলাই বিক্ষোভের সময় আবু সাইদের নির্মম হত্যাকাণ্ডের মতো আরো অনেক ঘটনার বিবরণ তুলে ধরা হয়েছে। 123 পৃষ্ঠার এই প্রতিবেদনে জুলাই হত্যাকাণ্ডে দায়ীদের বিচার সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে বিক্ষোভ দমাতে পুলিশ, আনসার, র্যাব ও বিজিবির পাশাপাশি আওয়ামী লীগ এবং ছাত্রলীগের অস্ত্রধারী কর্মী সমর্থকরা অংশ নেন। আর এ কাজে সমন্বয় করে ডিজিএফআই। নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকদের সমন্বিত হামলায় প্রচুর সংখ্যক বিক্ষোভকারী হতাহত হয়। জুলাই বিক্ষোভে নিহত এবং আহতদের ব্যাপারে বিস্তারিত তুলে ধরে রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের যে পরিসংখ্যান দিয়েছে তা অসম্পূর্ণ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথিতে মাত্র 802 জন নিহত হয়েছে বলে জানানো হয়। আহতর সংখ্যা বলা হয়েছে 12,272 জন। এই তথ্য অসম্পূর্ণ। তদন্তে দেখা গেছে অনেকেই নির্যাতনের ভয়ে ভুল নাম ঠিকানা দিয়েছে, আবার অনেকে কোনো নাম ঠিকানাই দেননি। প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ মিশনকে এনএসআই এর পক্ষ থেকে 314 জন নিহতের একটি তালিকা দেয়া হয়, যার মধ্যে 40টি শিশু রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তালিকায় এই 314 জনের নাম নেই। জাতিসংঘ অনুসন্ধান মিশনের তথ্য অনুযায়ী 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত নিহতের সংখ্যা অন্তত 1400 জন। এর মধ্যে 13 জন নারী রয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী নিহতদের বয়সের যে তথ্য দেয়া হয়েছে তা অসামঞ্জস্যপূর্ণ। এর আগে যুদ্ধ অপরাধীদের বিচার ইস্যুকে কেন্দ্র করে 2013 সালে আলোচিত ও সমালোচিত শাহবাগ আন্দোলন গড়ে উঠেছিল। যুদ্ধ অপরাধের বিচার রায় পাল্টে দিতে কথিত জনমত গড়তে ওই আন্দোলন গড়ে উঠেছিল।
ওই সময় পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার ওই আন্দোলনে জনবল রসদ দিয়ে প্রত্যক্ষ সহায়তা করেছিল। কোন সরকার যে নিজেই ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে তার সরাসরি নজির ছিল ওই কথিত শাহবাগী আন্দোলন। ওই সময় দেশের বেশিরভাগ গণমাধ্যম সরকারের সেই ফ্যাসিস্ট অবস্থানে সমর্থন জুগিয়ে গেলেও একমাত্র ব্যতিক্রম ছিল দৈনিক আমার দেশ। 2013 সালের 9 ফেব্রুয়ারি শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি হেডিংয়ে শিরোনাম প্রকাশ করে আলোড়ন সৃষ্টি করেছিল। শাহবাগ আন্দোলনের প্রকৃত চিত্র তুলে সংবাদ প্রচার করায় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের রোষানলে পড়ে আমার দেশ ও পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। এর জের ধরে বেআইনিভাবে দৈনিক আমার দেশ পত্রিকা বন্ধ করে দেওয়া হয়। এদিকে শাহবাগীদের ওই আন্দোলনের জের ধরে শেখ হাসিনার সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন করে সরকার পক্ষের আপিল করার বিধান যুক্ত করে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।